আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই এই মহামারী পরিস্থিতির ভিতরে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের যে সেবা তোমাদের জন্য দেওয়া হচ্ছে এটা সবাই সাদরে গ্রহণ করে এখান থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানাঙ্ক জ্যামিতি থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছে তোমাদের, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা অনেক বেশিবার এসেছে বোর্ড পরীক্ষায়। তো আমরা এখন 10 নম্বর অঙ্কটা শিখবো ইনশাল্লাহ। 10 নম্বর অঙ্কটা শিখবো। 11 নম্বর অঙ্কটা একটা বিশেষ বেসিক আছে, সেটাও জানবো। তো এর মাধ্যম দিয়ে আমাদের 11.1 শেষ হয়ে যাবে। আমরা 11.2 এর বেসিকটাও শিখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের 10 নম্বর অঙ্ক। 11.1 এর 10 নম্বর অঙ্ক। প্রথমে 10 নম্বর অঙ্ক দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব আমরা। প্রথম অঙ্কটা ছিল হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সমান এবং কিউ অফ 3,2 বিন্দুর দূরত্ব সমান। প্রমাণ করো যে একটা ইকুয়েশন দিয়ে ইকুয়াল, তার ফলাফল হচ্ছে 0। তাহলে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সমান, এটার অর্থ দ্বারা কি বোঝানো হয়? তোমরা যারা যখন অষ্টম শ্রেণীতে পড়তে, তখন তোমাদেরকে শেখানো হতো যে যদি এখানে একটা বিন্দু থাকে পি বিন্দু, এই যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই, যদি তোমাদেরকে বলা হয় এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত, যদি এই কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে সবসময় আমরা জানি যে এক্স অক্ষ হতে ওয়াই এর মানটা বোঝানো হয় এক্স অক্ষের নাম যদি হয়, যেহেতু এক্স এর মানটা হচ্ছে ভুজ, এক্স অক্ষ হতে যদি দূরত্বের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে এক্স অক্ষ হতে যদি দূরত্ব শব্দটা কানে আসে, তখন সবসময় ওয়াই এর মানটা হয়। এক্স অক্ষ হতে যদি দূরত্বের কথা কানে প্রবেশ করে, তাহলে ফলাফলটা হবে হচ্ছে, উত্তরটা হবে হচ্ছে ওয়াই এর মানটা। তাহলে এই বিন্দু ওয়াই এর মানটা হচ্ছে এটা হচ্ছে ভুজ ছিল, এটা ভুজ, এটা হচ্ছে কোটি, তাহলে এটা হচ্ছে কোটি। তার মানে হচ্ছে যদি এক্স অক্ষ হতে এই বিন্দুর দৈর্ঘ্য কত বলা হয়, তাহলে ওয়াই এর মানটা হবে। একইভাবে যদি ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দৈর্ঘ্য বলা হয়, তাহলে এক্স এর মানটা হবে। আমরা সবাই জানি। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই একক। একইভাবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত, তাহলে সেটা হচ্ছে এক্স একক। তো আমরা একটা বেসিক শিখলাম এখানে, যে এক্স অক্ষ হতে বেসিক শিখলাম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে না মনে হয়, সেটা হচ্ছে ওয়াই একক, একটা হচ্ছে ওয়াই একক, আর একটা হচ্ছে এখান থেকে, আরটা হচ্ছে তোমার এক্স একক। এ হলো ব্যাপার। তাহলে আমরা যেটা জানলাম এত সময় ধরে, আমি যে তোমাদের বেসিকটা শেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে একটা অক্ষ হতে বিন্দুর দৈর্ঘ্যের জন্য যে অক্ষের কথা বলা হয়, ওই বিন্দুর অপর মানটাকে বোঝানো হয়। যদি এক্স অক্ষের কথা বলা হয়, তাহলে ওয়াই এর মানকে বোঝানো হয়। যদি ওয়াই অক্ষের কথা বলা হয়, তাহলে এক্স এর মানটাকে বোঝানো হয়। আমাদের দেখো বলা হয়েছে যে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান। পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান। তাহলে এই বিন্দু থেকে বলা হচ্ছে এই অক্ষের দূরত্ব সমান, তার মানে হচ্ছে এই থেকে এখানকার দূরত্ব হচ্ছে কার মানটা? এক্স এর মানটা। দেখো এই বিন্দু উঠতে গেলে আমরা এই বরাবর এক্স এর মান আসছিলাম, তারপর এখান থেকে এই বরাবর আমরা উঠছিলাম, সেটা হচ্ছে ওয়াই এর মান। তারপরে বিন্দুটার স্থানাঙ্ক হয়েছিল আমাদের এক্স কমা ওয়াই। যদি এই ওয়াই অক্ষ হতে এই বিন্দু দূরত্ব হয়, তাহলে এক্স এর মান, আর যদি এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব হয়, তাহলে হচ্ছে ওয়াই এর মান। বিন্দুটার নাম ছিল হচ্ছে আমাদের পি বিন্দু। আমরা এত সময় এই বেসিকটা শিখলাম। এবং এখানে এর বেসিকের পরে আরো একটা কথা বলেছে, এবং কিউ বিন্দু দূরত্ব সমান। পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। তাহলে পি বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, আবার পি বিন্দু থেকে এখানে একটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে সাপোজ, সেই বিন্দুটা এদিকে গেছে 3 একক, এদিকে গেছে মনে করো 2 একক। তো বা এখানে এরকম একটা জায়গায় আছে, মানে কোন একটা জায়গায় আছে, তার নাম হচ্ছে কিউ বিন্দু। তার নাম মান দিয়েছে আমাদের বইতে, মানটা দেওয়া হয়েছে 3,2 দেওয়া হয়েছে। তাহলে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা, এই অ্যাঙ্গেলে যদি মানটা আমরা এই পর্যন্ত আসি,
এই দৈর্ঘ্যটাও তাই হবে, তার মানে এই দৈর্ঘ্যটাও যা হবে এই দৈর্ঘ্যটাও তাই হবে। শর্ত যখন উল্লেখ করে তখন শর্ত অনুযায়ী কাজ করতে হয়। তার অর্থ হচ্ছে এই এক্স এর মান যা হবে, মানে পি বিন্দু থেকে এই দূরত্বটা যা হবে, পি বিন্দু থেকে এই পি কিউ এর দূরত্ব ঠিক তাই হবে। এখন এই ক্ষেত্রে কিন্তু দূরত্ব কত সেটা কিন্তু তুমি জানো না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দূরত্ব নির্দিষ্ট করে দেওয়া আছে, কারণ অক্ষ থেকে দূরত্বের কথা বলা হয়েছে। তাহলে অক্ষ থেকে দূরত্বের কথা যদি বলা হয় তাহলে সেই মানটা হচ্ছে, এখানে বলেছে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত, যার জন্য আমরা ওয়াই অক্ষের জন্য বলেছি এক্স এর মানটা। কিন্তু এখানে এইটার ক্ষেত্রে কিন্তু অক্ষ বলেনি, এর ক্ষেত্রে বলেছে বিন্দু। তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য আমাদের সমান হবে। এত সময় ধরে আমরা এই বেসিকটা শেখার চেষ্টা করতেছিলাম। এরপরে যে অঙ্কটা আমরা এখন করব সেটা হচ্ছে আমাদের এই 10 নম্বর অঙ্কটা এখন সলভ করব আমরা। তাহলে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা এখন করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা ছিল পি অফ এক্স সময় বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান, বেসিকটা দেখলাম। তাহলে এখানে সমাধানের যে তথ্য আমাদের এখানে আছে, এখানে পি অফ এক্স কমা ওয়াই এবং কিউ অফ 3,2 দুটি বিন্দু স্থানাঙ্ক। এখানে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা বলা হয়েছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। পি অফ এক্স কমা ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব সমান এক্স একক। জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার একক। এখন আমাদের মান বসাতে হবে। আমাদের বিন্দুটা কে ছিল, অতএব তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, সমান পি কিউ এর মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, এখানে x2 এর মান হচ্ছে আমাদের, খেয়াল করো, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 x1, তাহলে x2 মাইনাস 3 মাইনাস হচ্ছে x তার হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে আমাদের 2 মাইনাস y তার হোল স্কোয়ার, এত একক। এখান থেকে সূত্র ভাঙানোর চেষ্টা করতেছি আমরা, কিছু কাজ এখান থেকে গুছিয়ে নেব। তাহলে সূত্র যদি ভেঙে দেওয়া হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা। এখন যদি কেউ মনে করো যে স্যার সূত্র না ভেঙে এখানে যে করা যায় না, হ্যাঁ ওখানে যেও করা যায়, যদি দুইভাবে কি উপস্থাপন করা যায়, এখান থেকে সূত্র ভেঙে করা যায়, আবার এটাও যেহেতু প্রশ্ন মতে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, আবার পি আর কিউর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। ওরা বলেছিল, প্রশ্নে আমাদের উল্লেখ করে দিয়েছে যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন মতে লেখা যায়, প্রশ্ন মতে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ দূরত্ব সমান। সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, প্রশ্ন মতে এক্স ইকুয়াল হচ্ছে, এই যে মানটা এখানে পেয়েছো তোমরা, 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন রুট বর্গমূলকে ওঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গমূলকে ওঠানোর জন্য। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে, সূত্র ভেঙে দিচ্ছে একবারে, তাহলে সূত্র ভাঙলে এটা কিন্তু অলরেডি উঠে গেছে, রুট স্কোয়ারে উঠে গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 9 মাইনাস 3 দুগুণী 6x প্লাস এক্স স্কোয়ার, এটুকুর জন্য পেলাম এটা, প্লাস এটার সূত্র 4 মাইনাস তোমার এখানে 4 তার মাইনাস 4y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে লিখতে হবে বর্গ করে। তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করেছি আমরা। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে a স্কোয়ার মানে 2 দুগুণী 4, আবার এখানে সূত্রে 2, তাহলে 2y প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার দেখো চলে যায়,
এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এই পাশ থেকে যাচ্ছে আমাদের কাটে কিভাবে আমরা জানি যে প্লাস এক্স স্কোয়ার এই পাশে এসে কিন্তু কাটে, তাহলে এই পাশে থেকে যাচ্ছে 0। এবার যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার, তারপরে -4y, ওয়াই স্কোয়ার -4y, এরপরে হচ্ছে ফলাফল আমাদের বইয়ের লাইনটা আমরা একবারে সাজিয়ে লিখতে পারি যে -6x আর 9 আর 4 যোগ করলে হয় হচ্ছে +13। এবার অতএব দিয়ে লাইনটাকে লিখে দিলে অতএব ওয়াই স্কোয়ার -4y -6x +13 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদেরকে ওরা মানে প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আমরা এত সময় ধরে যে অঙ্কটা সমাধান করলাম সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, উচ্চতর গণিত। এটা 11.1 হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের 11.1 যে অঙ্কটা করলাম আমরা এত সময় ধরে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা আমাদের বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা অনেকবার আসে। বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা আমাদের অনেকবার আসে এবং আমরা বেশ এই অঙ্কটা শিখি খুব যত্ন সহকারে। প্রত্যেক শিক্ষার্থীকে বলা হয় অঙ্কটা যতবার প্র্যাকটিস করে পারো তত তোমার জন্য মঙ্গল। তো বেসিকটা আমরা যখন শিখলাম, এখানে কিন্তু আমি কয়েকবার সময় নিয়ে করেছি এখানে, আর আমি কয়েকবার বেসিকগুলো তোমাদের রিভিশন দেওয়ার চেষ্টা করেছি যে অর্থটা কি বা আবিধানিক মিনিংটা কি দাঁড়ায়। তো সেক্ষেত্রে তোমাদের বেশ ইজি হওয়ার কথা অনেকটা। আমি আশা করবো যে তোমরা অবশ্যই এটা নোট করে নিয়েছো। এরপরে আমরা 11 নম্বর অঙ্ক শিখব। 11 নম্বর অঙ্কটা আরো বেশি গুরুত্বপূর্ণ এখানকার। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এ এত, বি এত, সি এত, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা শেখার অনেক কিছু আছে এবং এই অঙ্কটা শেখার মাধ্যমে তোমরা বেশ ভালো একটা বেসিক জেনে যাবা। এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের নবম দশম শ্রেণীতে অনেকটা কম আছে, এইচএসসি লেভেলে হিউজ পরিমাণ আছে। স্থানাঙ্ক জ্যামিতির অনেক বড় একটা অধ্যায় আছে সেখানে, যার জন্য এই বেসিকটা শিখলে বেশ ভালো লাগে যে এর একটা দারুণ একটা বেসিক আছে। সেটা হচ্ছে, দেখো এখানে এবিসির ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, তার মানে যে তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ হবে সেই তথ্য কিন্তু তোমার কাছে এখানে প্রেজেন্ট। এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু নিয়ে ত্রিভুজ হবে, এটা কিন্তু তোমার এখানে প্রেজেন্ট আছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে যেটা দেখতেছি আমরা এখানে, এই ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এই মধ্যমা এডি, মধ্যমাটা হচ্ছে, আমি যদি এখন তোমাদের গ্রাফটা দেখানোর চেষ্টা করি, দেখি আসলে গ্রাফটা কেমন আসতে পারে। আমার তো এখানে নিখুঁত গ্রাফ দেখানো সম্ভব না, আনুমানিক চিত্র আমরা অঙ্কন করার চেষ্টা করতেছি। তো এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এখানে এক্স ওয়াই পূরক, মানে হচ্ছে মাইনাসের মানটা বোঝাই আমরা, আর এখানে এক্স পূরক দিয়ে আছে, এক্স এর মাইনাসের মানটা বোঝাই। তাহলে এ বিন্দু হচ্ছে 2 - 1, এ বিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দু +2 - 1, +2 পর্যন্ত গেলে -1 হচ্ছে, মনে করো নিচে আসলাম। তাহলে এটা এ বিন্দুর স্থানাঙ্ক 2 - 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক -4 2। এখান থেকে 4 ঘর আসলাম আর উপরে গেলাম হচ্ছে 4 ঘর আনুমানিক এরকম, উপরে গেলাম 2 ঘর। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের বি, এর স্থানাঙ্ক হচ্ছে -4, হচ্ছে 2। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 5। তাহলে এদিকে আবার 2 ঘর গেলাম, উপরের দিকে আমরা 5 ঘর গেলাম, একটা 5 ঘর গেলাম। তাহলে এদিকে 2 ঘর, উপরে হচ্ছে 5 ঘর গেলাম। তো আর একটু যাই, তো এটা সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2, 5। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। শিক্ষার্থীরা খুব গুরুত্ব সহকারে দেখবো যে আমরা 3টে বিন্দু কিন্তু পাতন করেছি। বইয়ালারা বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ, তার মানে এখন তোমার ত্রিভুজ আঁকতে হবে, যোগ করতে হবে। তুমি যোগও করে দিলে, এই যোগ করে দিলাম আমি। মূল বিন্দুতে যাবে এরকম নয়, আমার হয়তো ভাগ্যক্রমে মূল বিন্দু দিয়ে গিয়েছে, বলা যাবে না যে মূল বিন্দু দিয়ে যায়, আসলে মূল বিন্দু যায় না, একটু নিচ দিয়ে যাবে বা উপর দিয়ে যাবে। তো যাই হোক, 3টা বিন্দু আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, ওই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলেছে ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির মধ্যমা কিন্তু এডির মান নির্ণয় করতে বলছে। তাহলে এ হচ্ছে এইখানে, আর মধ্যমা যেহেতু এডি বলেছে তাহলে এ থেকে এর উপর একটা লম্ব টানতে হবে, এরকম একটা লম্ব না, সরি ভুল বলেছি আমি। মধ্যমা কাকে বলে সংজ্ঞাটা আমরা জানি, যে
যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যে মানে বিন্দুটা, সেই বিন্দুর সাথে এই যে সংযোগ রেখা অংশ, এটাকে আমরা মধ্যমা বলি। জ্যামিতির ক্ষেত্রে আমি সংজ্ঞাটাও তোমাদেরকে লিখে দিয়েছিলাম। তাহলে এখান থেকে যদি আমি এখন যোগ করি, তাহলে এটা দিলাম আমরা ডি বিন্দু। এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কাছে চাওয়া হয়েছে, ডি বিন্দুর স্থানাঙ্ক হট। যদি ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাই, তাহলে এই ডি বাহুর দৈর্ঘ্য আমরা তখন বের করতে পারবো। আমি যথেষ্ট সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমাদের কাছে খটকা না লাগে বা আনইজি যেন তোমরা ফিল না করো যে কি বোঝানো হচ্ছে বা বুঝতেছি না। আমি আবারও বলতেছি, 3 বিন্দুর মাধ্যমে ত্রিভুজ এঁকেছি, আর এডি হচ্ছে মধ্যমা। মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশকে মধ্যমা বলে। কোন ত্রিভুজের শীর্ষ হতে কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। মধ্যমার সংজ্ঞা দেখলাম, কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহু, তাহলে ত্রিভুজের শীর্ষ কিন্তু 3টা, যেহেতু এর কথা বলেছে তাই আমাদের মধ্যমা হচ্ছে এডি। তাহলে কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশকে মধ্যমা বলা হয়। তাহলে আমরা মধ্যমা পেয়ে গেলাম। মধ্যমার সংজ্ঞাটাও আমাদের কাছে ক্লিয়ার হলো যে তাহলে আমাদের এখানে এডিটা হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে আমাদের এক্ষেত্রে মধ্যমা হলো। এই এডির মানটাই বের করতে বলা হয়েছে। তাহলে মানটা এখন কি করে বের করব? এডির মান যখন তুমি জানবা, তখন এর দৈর্ঘ্য তো তোমার কাছে এখন বের করা সহজ, কারণ 11.1 এর গত ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে এক বিন্দু থেকে আরেক বিন্দুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এটা আমাদের কাছে এখন ক্লিয়ার। কিন্তু যদি আমি এর মানটা জানি, কিন্তু যদি ডির মানটা আমি না জানি, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য আমি বের করব কিভাবে? তাহলে ডির স্থানাঙ্কটা আমাকে জানতে হবে। ডির স্থানাঙ্ক জানার জন্য আমাদের দারুণ কিছু বেসিক আছে। আমরা কোন রেখা অংশের মধ্যবিন্দু যদি নির্ণয়ের মান জানতে চাই, তাহলে ওই রেখা অংশের ভুজদ্বয়ের যোগফল বাই 2, ভুজ আছে x-4 আর 2, তার মানে এর x এর মানটা পাওয়া যাবে। এর x আর y হচ্ছে আমাদের অজানা, আমাদের কাছে অজানা, এর মানটা আমাদের বের করতে হবে। x-টা আমাদের কাছে অজানা, y-টা আমাদের কাছে অজানা। তাহলে x এর মানটা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2 দিলে x এর মান পাওয়া যাবে, আর কোটির মান হচ্ছে কোটিদ্বয়ের যোগফল বাই 2 দিলে কোটির মান পাওয়া যাবে। এটা হচ্ছে সূত্র। তার মানে হচ্ছে ডির মানটা নির্ণয় করব কিভাবে, সেই বেসিকটাও আমি তোমাদের বলার চেষ্টা করলাম। বেশ আমাদের ইজি হয়ে যাবে অনেকটা, এই আর কি। আর আমি খেয়াল করেছি যে তোমরা এই ক্লাস করার সময় একজন আরেকজনকে লাইক দাও, একজন আরেকজনকে কমেন্ট করে লাইক দেয়, এগুলো খুবই বাজে হ্যাবিট। মানে আমি কেউ একটা কথা বলেছে, যাই হোক প্রসঙ্গে যেতে চাচ্ছি না। তো এখন যেটা বলতেছিলাম যে এই আমাদের মানটা বের করতে হবে কি করে, আমরা এখন সেই দিকেই যাব। তো শিক্ষার্থীরা, আমি যেহেতু আমাদের সব তথ্য আমাদের কাছে এখন কমপ্লিট, তাহলে এডির মানটা কিভাবে বের করা যায়? বলেছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর সময় এত হলে ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এটা কিন্তু একটা এমসিকিউ। তাহলে এমসিকিউর জন্য এডির মানটা যখন নির্ণয় করতে বলছে এডি এর মান নির্ণয় করো, তাহলে আমরা একটা বেসিক নোট লিখে নেব। এখানে ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় যথাক্রমে a of 2, -1, b of -4, 2 এবং c of 2, 5। এ হলো তিনটা শীর্ষ আমরা এখানে পেলাম। শীর্ষত্রয় হচ্ছে এটা। আমরা এখন লিখব যে কোন রেখা অংশের মধ্যবিন্দু হচ্ছে, কোন রেখা অংশে স্থানাঙ্কের ক্ষেত্রে কোন রেখা অংশের মধ্যবিন্দুর মান হচ্ছে, মধ্যবিন্দুর ভুজের মান হচ্ছে রেখা অংশের ভুজদ্বয়ের যোগফল বাই 2। লিখে নেব আমরা। জানি স্থানাঙ্ক জ্যামিতিতে কোন রেখা অংশের
কোনো রেখা অংশের মধ্যবিন্দুর অবস্থান হলো ওই রেখা অংশের প্রান্তের কোন রেখা অংশের মধ্যবিন্দুর অবস্থান হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অবস্থান না দিয়ে এখানে স্থানাঙ্ক দিতে পারো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে বেশি ভালো হয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো ওই রেখা অংশের প্রান্তের ভুজদ্বয়ের ও কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। এটা হচ্ছে নোট। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো রেখা অংশের, এটা কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে শুধু স্থানাঙ্ক জ্যামিতির কথা বলা হয়েছে, স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার মানে আমাদের যে ডির মানটা বের করতেছি আমরা, ডিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো ওই রেখা অংশের প্রান্তের ভুজদ্বয়ের ও কোটিদ্বয়ের। তাহলে ভুজদ্বয়, এখানে ভুজ হচ্ছে একটা আর একটা, আর কোটি হচ্ছে একটা আর একটা, তাহলে ভুজদ্বয় ও কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে অতএব ডি বিন্দুর ভুজ সমান -4 + 2/2 সমান হচ্ছে -2/2 ইকুয়াল হচ্ছে -1। ডি বিন্দুর ভুজ পেলাম আমরা। ডি বিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স এর মান। ডি বিন্দুর কোটি ওয়াই সমান হচ্ছে 2 + 5 বাই হচ্ছে 2, তার মানে 7/2। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, 7/2। দেখো অনেকটা মিলে গিয়েছে অনেকটা। এইখান থেকে যখন তুমি এদিকে আসবা তখন এই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে -1 ঘর আসলে আর এখান থেকে তুমি উপরের দিকে গেলে, তাহলে মানটা কেমন আসে? 7/2 মানে মানটা আমরা জানি যে কেমন মান। 7/2 মানে হচ্ছে 3.5 এরকম একটা মান। তার মানে বিন্দুটার স্থানাঙ্ক অনেকটা আসছে -1, 3.5 এরকম। তার মানে এদিকে তুমি -1 ঘর আসলে আর এখান থেকে উপরে তুমি চলে গেলে দেখো -3.5 মানে +3.5 ঘর গেলে, এদিকে উপরে 5 ছিল আর এদিকে 2 ছিল, 2 থেকে একটু উপরে 5 থেকে নিচে, খেয়াল করে দেখো। তাহলে ডি বিন্দুর মানটা আমরা পেলাম, এত সময় ধরে ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক পেলে কিন্তু অঙ্ক শেষ নয়। অঙ্ক শেষ হবে কোথায়? অঙ্ক শেষ হচ্ছে আমাদের এই এডি রেখা অংশের মান যখন আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এখন এডি রেখা অংশের মানটা নির্ণয় করি। এডি রেখা অংশের মানটা কেমন আসে সেটা একটু দেখি। অতএব এডি রেখা অংশের, ওই ক্ষেত্রে আবার লিখতে হবে, জানি দুটি বিন্দুর সূত্র আছে, এই ক্ষেত্রে আবার জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে সূত্রটা তোমরা জানো, সূত্র হচ্ছে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার বর্গমূল একক। অতএব এডি রেখা অংশের মধ্যবর্তী দূরত্ব বা এডি, অতএব এডি এর মধ্যবর্তী দূরত্ব, এখানে মান লিখতে হবে x2 আর x1, তাহলে এ আর ডি, তাহলে ডি হচ্ছে আমার x2, ডির মান তোমরা এখন পেয়ে গেছো যেটা খুঁজতেছিলে, এই মানটা তোমাদের কাছে এখন প্রেজেন্ট। এটা পেয়েছো তোমরা -1, এটা পেয়েছো 7/2।
টু, 3.5ও লেখা যাবে, তোমাদের ইচ্ছা। তাহলে এখানে x2 মানটা হচ্ছে আমাদের x2 হচ্ছে -1 আর x1 হচ্ছে আমাদের 2, তাহলে -2 তার হোল স্কোয়ার। x1 এর মান হচ্ছে x2 হচ্ছে -1 আর মাইনাস দিলাম, আর x1 এর মান হচ্ছে 2 প্লাস y2 হচ্ছে আমাদের 7/2 আর y1 এর মান হচ্ছে -1, সে হয়ে গেল +1 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে আমাদের এখানে 3 স্কোয়ার, 2 এর 1 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমাদের 2 7 আর 2 9, 9 9 81 বাই হচ্ছে তোমার 4, এটা দাঁড়াচ্ছে। খেয়াল করো 2 1 2, তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে 2, তাহলে 7 আর 2 যোগ করলে হয় হচ্ছে 9, তাহলে 9 9 81 বাই হচ্ছে 2 ছিল 4। এখন এটাকে লসাগু করতে হবে, লসাগু করলেই তোমার যেটা হবে সেটা তোমাদের উত্তর। এই লসাগু করলে যেটা হয় এখানে হচ্ছে 4, তাহলে 4 নং 36 যোগ হচ্ছে 81, এত একক। তাহলে 36 আর 81 যোগ করলে হয় এখানে 5, 6 আর 1 7 আর হচ্ছে 8 আর 3 11 আর 1 হচ্ছে 11, 117 আর 4কে বর্গমূল করলে হয় হচ্ছে √117 বাই হচ্ছে 2, এরকম, বা 117/4 রেখে দিলে এটাকে ভাঙলে যেটা আসে সেটা উত্তর, এত একক। তো শিক্ষার্থীরা এত সময় ধরে আমরা যেটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে এডির মধ্যমা যে দৈর্ঘ্যটা আমাদের কাছে চাওয়া হয়েছিল, এডির মধ্যমা যেটা চাওয়া হয়েছিল সেটার মান, এটির মধ্যমার মান চাওয়া হয়েছিল আমাদের কাছে, সেটার তথ্য চেয়েছি আমরা। এই হলো ব্যাপার। তো এত সময় আমরা 11.1 যে তথ্যগুলো শিখলাম, এটা হচ্ছে 11.1 খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক ছিল, 10 আর হচ্ছে 11, 10 আর 11, এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক। আমি আশা করব যে এই দুটো অঙ্ক তোমাদের সবার বেশ সহজ করেই তোমরা নিতে পেরেছো, সবাই আশা করি। আমাদের এখানে 6 নম্বরে একটা অঙ্ক আছে, দেখাও যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এবিসি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এইখানে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলে দিয়েছে, তার মানে নিশ্চিত সমবাহু ত্রিভুজ, 3টা বাহুর দৈর্ঘ্য বের করে সেই ফলাফলটাকে যোগ করতে হবে, সেখানে নিশ্চিতভাবে দশমিকের মানটা আসবে। কেন আসবে? কারণ এখানে রুটের মান ব্যবহার করা হয়েছে, 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে মানটাকে। তো আমরা অনেক শিক্ষার্থী আছি যে এমনিতে অনেক আলসে বা অনেককে ভয় পাই, মানে এটা খুবই ভালো অভ্যাস ভয় পাওয়া। তো এই অভ্যাসটা যদি শিক্ষাক্ষেত্রে কাজে লেগে যায় তাহলে সমস্যা অনেক বেশি। সেটা আবার কেমন? এটা হচ্ছে এরকম যে এই রুট দেখলাম, এটা আর করলাম না, তাহলে ওটা কে করে দিবে? ওটা আমাদের স্যার করে দিবে, ওটা স্যারের জন্য রেখে দিলাম। এটা আসলে ঠিক না, নিজেরা করার চেষ্টা করা, এরপর ফলাফল না হলে স্যারদের হেল্প নেওয়া। তো আমি আশা করবো এটা সবাই করার চেষ্টা করব আমরা। তো আমি আজকে বেশ ক্লান্ত, তোমাদের আর পড়াতে চাচ্ছি না, মানে খুব দৌড়াদৌড়ি করে এসে ক্লাসে ঢুকেছি। তো যাদের এই অঙ্কগুলোতে এখনো সমস্যা আছে তাহলে তারা আর একটু প্র্যাকটিস করো, তোমাদের আশা করি যে সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ। আর পরের অধ্যায়ে যে সূত্রটা আছে, আমি সূত্রটা নিয়ে এখন একটু আলোচনা করব, যে পরবর্তী অধ্যায়ে চতুর্ভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা আছে, শুধু সূত্রটাই শিখাবো এখন, শিখে একটা দুটো অঙ্ক যেন তোমাদের বাসায় দিতে পারি, আমি সেই দিকে যাচ্ছি, এই আর কি। অল্প একটু সময় পড়াই, আর একটু পড়াচ্ছি তোমাদের। তো সূত্রটা হচ্ছে 11.2 এর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে, এখানে 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক আছে। তো এর ক্ষেত্রে ক্ষেত্রফল আছে, এখানে নতুন করে তোমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে ক্ষেত্রফলের সূত্র আছে একটা, আর আগের অধ্যায়ের অঙ্কগুলো এখানে রিপিট আছে, এই আর কি। আমরা সূত্রটা শিখি, তোমাদের শিখাই। আজকে সূত্র থিওরি প্রমাণটা শিখাবো না, শুধু সূত্রটাই শিখাবো, থিওরি প্রমাণটা পরে ক্লাসে শিখাবো ইনশাল্লাহ। আজকে সূত্রটা জেনে নাও, যেন কিছু অঙ্ক তোমরা বাসায় করতে পারো, তোমাদের যেন সুবিধা হয়। আর পরে ক্লাসের শুরুতেই কিভাবে সূত্রটা প্রমাণ করতে হয়, গত সূত্রের মতন গত ক্লাসে যেমন দূরত্বের সূত্রটা শিখিয়েছিলাম আমি অনেক সময় নিয়ে, সেটাও শেখাবো ইনশাল্লাহ। এখন ধৈর্য নেই অত, এই জন্য আর কি। মনে করো আমাদের একটা ত্রিভুজ যদি আমরা এখন নিই, আমি একটা ত্রিভুজ নিচ্ছি ইচ্ছা মতো, এরকম একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের 3টা বিন্দু নিচ্ছি আমি। এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এ, এটার স্থানাঙ্ক মনে করো 10,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো হচ্ছে 4,6,
আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের সাপোজ কত 0 0। আমি একটু চালাকি করে কিছু সহজ মান নিলাম তোমাদের বোঝানোর জন্য, ইচ্ছাকৃতভাবে আর কি। আমি তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ এঁকেছি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু রেনে দেকার্ত সব থেকে বেশি পপুলার হয়েছিল, কথাটা মনে রাখতে হবে। বিন্দুর মাধ্যমে আবদ্ধ ক্ষেত্রফল, এই বিন্দুগুলোর অবস্থান তুমি এখন জানো। এই ক্ষেত্রফলটা কত এটা নির্ণয় করার জন্য রেনে দেকার্ত সব থেকে বেশি পপুলারিটি অর্জন করেছিলেন, যার জন্য এই বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করার বেসিকটা আমাদের কাছে বেশ গুরুত্ব। এই জন্য আমি এই ক্লাসটা তোমাদের এখন আর নিব না, এখন শুধু শিখাবো কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়, সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি মনে করো এখানে তিনটা বিন্দু নাম দিলাম তোমাদের আগে বোঝানোর জন্য। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। সূত্রের ধারণা দিচ্ছি আর কি। এটা x3 আর এটা হচ্ছে y3। এই তিনটা বিন্দু যখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় তখন ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা ক্ষেত্রফলের মানটা ধনাত্মক আনার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, তোমরা জানো যে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, আমার এখানে একটা ঘড়ি আছে, এই ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে আমাদের এইদিকে, এইদিকে ঘড়ির কাঁটা ঘোরে এইদিকে, আর এই ঘড়ির কাঁটা বিপরীত দিকটা হচ্ছে এইদিকে। তাই ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে, যেটা আমরা বলি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা। তো উনি সূত্র আবিষ্কার করেছিলেন। এই বিপরীত দিকের শব্দটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটা কারণে। সেই মানটা বিপরীত কারণে এই জন্য ব্যবহার করা হয়েছে যেন ক্ষেত্রফল কখনো ঋণাত্মক না আসে। আমরা জানি যে আমাদের এই জমিটুক, ক্ষেত্রফল বলতে বোঝানো হয় জমিটুকির পরিমাপ। আমাদের এই জমিটুকের পরিমাপ করতে বলা হয়েছে। এই জমিটুকির পরিমাপ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন এই জমিটুকি যেহেতু পরিমাপ আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে এই মানটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এখান থেকে এর কাছে গেলাম, এখান থেকে এর কাছে আসলাম, আবার কাছে। অনেকটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে বলতে বোঝানো হচ্ছে এভাবে ঘুরবে, এর দিকে ঘুরবে, ঘুরে 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 আবার তার কাছে ফেরত আসবে। তার মানে হচ্ছে এ বিন্দুর কাছ থেকে ঘুরে প্রথমে এসে যাবে বি বিন্দুর কাছে, আবার বি বিন্দুর কাছে, যদি আমি ত্রিভুজটা অনেকটা এরকম ভাবে কল্পনা করি, তাহলে আবার বি বিন্দুর কাছ থেকে ঘুরে আবার সে সি বিন্দুর কাছে আসবে, সি বিন্দুর কাছ থেকে ঘুরে আবার সে এ বিন্দুর কাছে যাবে। তাহলে এই সম্পূর্ণ বার একবার ঘুরলে তার চক্র কমপ্লিট হচ্ছে। এটাকে বলা হয় তোমার বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা। এটাকে আমরা বলি বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা আমরা বলি। তাহলে আমরা এখন বিন্দুর মাধ্যমে যে ক্ষেত্রফলটা নির্ণয় করা সেটা আমরা এখন শিখতেছি যে কিভাবে বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো দেখো এটার অর্থ হচ্ছে বেসিকটা অনেকটা এরকম। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ x1 y1, x2 y2, x3 y3। দেখো যদি তুমি যে তিন বিন্দু দেওয়া আছে যদি তুমি এরকম যাও, তার মানে এর থেকে ঘুরে তুমি আসলে বির কাছে, বির কাছ থেকে ঘুরে তুমি আসলে আবার সির কাছে, সির কাছ থেকে ঘুরে যদি তুমি এখানে থেমে যাও, তাহলে x3 y3 তে তুমি থেমে গেলে, কিন্তু আর সার্কেল কিন্তু কমপ্লিট হয়নি। যার জন্য এই সার্কেল কমপ্লিটের জন্য আমরা আবার এই বিন্দুর কাছে ফিরে যাই, আবার আমরা এই বিন্দুর কাছে এখান থেকে ফিরে যাচ্ছি। যার জন্য এখানে এই বিন্দুটা কেন ফিরে যাচ্ছে এটার উপর রিপিট ব্যাখ্যা আগামী দিন দেবো ইনশাল্লাহ। x1 y1 ক্ষেত্রফলের সবসময় বর্গ একক হয়, বর্গ একক। আর আমি যে দুটো দাগ দিয়েছি এই দুটো দাগের দুটো নাম আছে, এটা তোমাদের ক্লাসে একদম নতুন। তোমরা এইরকম প্রতীকের সাথে আগে কখনো পরিচিত হয়তো হওনি, কারণ আমার জানা মতে অষ্টম শ্রেণী পর্যন্ত এরকম কোনো বেসিক নাই। এটার নাম হচ্ছে মডুলাস। এর নাম হচ্ছে মডুলাস। এই যে দুটো দাগ দিলাম, এই দুটো দাগের নাম হচ্ছে সমান্তরালের প্রতীক, কিন্তু এরকম দুটো দাগ কাছাকাছি। আর যখন কোনো ক্ষেত্রফলকে এরকম আবদ্ধ করা হয়, এরকম দুটো দাগ দিয়ে যখন আবদ্ধ করা হয়, তখন এই দুটো নাম হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে এর একত্রে নাম বলা হয় মডুলাস। এর বাংলায় বলি আমরা হচ্ছে পরম মান। এর ইংলিশ নাম হচ্ছে মডুলাস, আর বাংলায় বলা হয় পরম মান। এই পরমান বলতে কি বোঝানো হয়? পরমান বলতে বোঝানো হয় ফলাফল সবসময়ের জন্য ধনাত্মক হবে, ফলাফল সবসময়ের জন্য ধনাত্মক আসবে। এই মডুলাস থেকে যখন কোনো মান বের হবে সেই মানগুলো সবসময় ধনাত্মক আসবে। যদি কখনো এই ক্ষেত্রফলটা ঋণাত্মক চলে আসে, বিন্দুগুলো যেহেতু প্লাস বিন্দু, আমি তো সব চালাকি করেছি, মাইনাস বিন্দু নিয়েছি, ওই প্লাস বিন্দু নিয়েছি সরি, যদি কখনো মাইনাস বিন্দু নিয়েও ক্ষেত্রফল তো হতে পারে। যেমন এটাকে একটা ত্রিভুজ আমি এঁকেছিলাম, একটা বিন্দুর মান, দুটো বিন্দুর মান কিন্তু মাইনাস ছিল, বি এবং সি।
তাহলে মাইনাস বিন্দুর মাধ্যমে যদি কখনো ক্ষেত্রফল এসে যায়, তাহলে মডুলাস থেকে যখন ওই ফলাফলটা বের হবে, তার মানে এই যে মডুলাসের ভিতর থেকে যখন মানটা বের হবে, তখন ওই মানটা ধনাত্মক আকারে বের হবে। এর অর্থ হচ্ছে এরকম, মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল আছে মডুলাস অফ এক্স। এই এক্স এর মান যদি তুমি লেখো -5, তাহলে এর ভিতরে যখন -5 বসাবা, তখন এর ফলাফল উত্তর আসবে কিন্তু +5, উত্তর ফলাফল +5। এই মডুলাসের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ঋণাত্মক মানকে সে ধনাত্মক করে দেয়, আর ধনাত্মক মানকে সে ধনাত্মকই রাখে। যদি আমি এখন বলি যে এফ অফ হচ্ছে 3, তাহলে এখানে মডুলাসের ভিতরে তুমি 3 দিলে, তাহলে তোমার উত্তরও 3 আসলো। এটা হচ্ছে 3। এর অর্থ হচ্ছে মাইনাসের মান সে প্লাস করে দেয়, আর প্লাসের মানকে সে প্লাসই রাখে। তো যাই হোক, আমরা সূত্রটা শেখার চেষ্টা করলাম, মডুলাসের ব্যাখ্যাটাও জানলাম, মডুলাস বা পরমান কি জিনিস। এখন আমরা এই অঙ্কটার উত্তরটা জানবো, যে আমরা যে ত্রিভুজটা স্যার এঁকেছিল, এই ত্রিভুজের আসলে ক্ষেত্রফলটা কি সেটা একটু জানবো। তো আমাদের ত্রিভুজটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল শেখাতে চাচ্ছি তোমাদের, আজকে অন্তত এই বেসিকটা শিখি। x1 হচ্ছে এইটা। এখন প্রশ্ন করতে পারো স্যারের কাছে, স্যার আপনি তো x1 এখানে নিয়েছেন, আমি যদি x1টা এখানে ধরি হবে? যদি কেউ বলে স্যার আমি যদি x1টা এখানে ধরি তাও হবে। মোটামুটি তুমি যেখান থেকে বিন্দুটা নিয়েছো সেখানে তোমাকে আবার ফিরে আসতে হবে। তুমি যদি বি বিন্দু থেকে বিন্দুটা নেওয়া শুরু করো, মানে যদি প্রথমে বি বিন্দুকে লেখো, তাহলে তারপরে বিন্দুটা হবে সি বিন্দু, তারপর একটা এ বিন্দু, আবার তোমার বি বিন্দুর কাছে ফিরে আসতে হবে। তার মানে যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছো, তোমার তার কাছে আবার ফিরে আসতে হবে। তো আমরা এখন বেসিকটার দিকে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে x1 এর মানটা আমরা যদি এটা ধরেছি মেলানোর জন্য, তাহলে x1 এর মান 10, y1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 4, y2 এর মান হচ্ছে 6, x3 এর মান হচ্ছে 0, y3 এর মানও 0। আবার আমার কাছে x1 y1 এর কাছে ফিরে যেতে হবে, তাহলে আবার হচ্ছে আমার 10, 0 বর্গ একক। এখন দেখো আমি হাফ রেখে দিলাম। এখন মূল বেসিকটা আমরা শিখবো যে কিভাবে অঙ্কটা করতে হয়। প্রথমত হচ্ছে এই বরাবর গুণ করে করে যোগ, খেয়াল করো, এই বরাবর গুণ করে করে যোগ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখতেছো, তো তোমাদের কাছে একদমই নতুন, তবে খুব ইজি। এই বরাবর গুণ করে করে যোগ, তাহলে 6 10 হয় 60 যোগ, ও এখন এর মডুলাস চিহ্ন যদি দাও তাহলে এভাবে দিতে হবে, এই গুণ 6 10 60 যোগ 4 10 4 আর 0 গুণ করলে হয় 0, আর 0 0 গুণ করলে তো 0ই হয়ে গেল। তাহলে এই বরাবর গুণ করে করে যোগ করলাম, আর এই বরাবর গুণ করে করে হচ্ছে বিয়োগ, এই নিচের দিক থেকে উপর দিকে গুণ করে করে হচ্ছে বিয়োগ, এবার গুণ করে করে বিয়োগ। এখন প্রশ্ন স্যারের কাছে, স্যার এরকম চিহ্ন কি আমি দিতে পারবো? না, তুমি তোমার পরীক্ষার খাতায় বা তোমার যেখানে তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের খাতায় এরকম চিহ্ন দেওয়া যাবে না। এটা আমি শেখানোর জন্য দিচ্ছি চিহ্নগুলো, তুমি দিতে পারবে না, এ হলো ব্যাপার। তাহলে এটা এদিক থেকে এদিকে যাওয়ার সময় লিখবো বিয়োগ, তাহলে 4 0 গুণ করলে 0, 6 0 গুণ করলেও 0, আবার 0। তাহলে দেখো 0 কি একটা বেশি হয়ে গেল নাকি? না, ঠিক আছে। তাহলে 4 0, এই 0 মাইনাস, আবার এখানে আরেকটা 0, আবার এখানে একটা 0 বর্গ একক। এখন আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে ফলাফলগুলো যোগ বিয়োগ করতেছি, তাহলে ফলাফলের সব ক্ষেত্রে উত্তর থেকে যাচ্ছে শুধুমাত্র 60, তাহলে এখানে থেকে যাচ্ছে আমাদের 60। এখন এই 60কে 2 দিয়ে ভাগ করা যায়, তো এরকম দিয়ে একটা কাজ করে নেওয়া ভালো। মডুলাস অফ 60 মানে কিন্তু 60, তার মানে হচ্ছে 60কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, বর্গ একক তো লিখে যেতে হবে, তাহলে 30 বর্গ একক। এখন যদি কেউ মনে করো উত্তর যাচাই করার জন্য স্যার এটা হচ্ছে কিনা, তোমরা কিন্তু বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে একটা বাহু ত্রিভুজের নাম শুনেছো। বিষমবাহু ত্রিভুজ মানে 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 রকম, 3 বাহুর দৈর্ঘ্য 3 রকম, এই ত্রিভুজকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। যদি এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য বের করে যদি দেখো 3 বাহুর দৈর্ঘ্য 3 রকম হয়েছে, তখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে, আমরা জানি s × s - a s - b s - c। এখানে s কে বলা হয় অর্ধপরিসীমা, s কে বলা হয় অর্ধপরিসীমা, আর a b আর c কে বলা হয় বাহুর দৈর্ঘ্য, a b c কে বলা হয় বাহুর দৈর্ঘ্য। s কে বলা হয় অর্ধপরিসীমা, আর a b c এই কে বলা হয় বাহুর দৈর্ঘ্য, a b c কে বলা হয় বাহুর দৈর্ঘ্য। তো যদি কেউ এখানে a b c এর বাহুর দৈর্ঘ্য, 3টা বাহুর দৈর্ঘ্য বের করো, a b BC আবার AC, 3 বাহু দৈর্ঘ্য তুমি বের করলে 3টা দৈর্ঘ্য তুমি পেলে। কেমন পেলে? AB BC C, এরকম 3টা বাহু পেলে তুমি দৈর্ঘ্য বের করলে।
বের করার পরে তিনটা দৈর্ঘ্যকে তুমি যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ দিলে এস কে পাওয়া যাবে। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 3 বাহু যোগফল ভাগ 2 দিয়ে এখানে বসালে এই উত্তরটাই তোমার আসবে, 30ই আসবে, 30ই আসবে। আবার যদি কেউ মনে করো যে স্যার এটা তো মূলবিন্দুর সাপেক্ষে যদি আমি এখান থেকে লম্ব যোগ করি তাহলে তো আমার এই ত্রিভুজের উচ্চতা পাচ্ছি আমি এখানে, দেখো উচ্চতা হচ্ছে 6। শিক্ষার্থীরা খেয়াল করো এই ত্রিভুজের উচ্চতা যেহেতু আমি মূলবিন্দু 0 0 রাখছি এরকম, তাহলে এই ত্রিভুজের উচ্চতা কিন্তু 6, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা, সরাসরি উচ্চতা হচ্ছে 6। তাহলে এইদিকে গেলাম 4 ঘর গিয়েছিলাম এদিকে মূলবিন্দু থেকে, আর এদিকে গেলাম 6 ঘর। তাহলে আমি কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 10 আর উচ্চতা হচ্ছে 6, 2 যদি 10 কে কাটো তাহলে হয় 5, দেখো ক্ষেত্রফল হচ্ছে 30। আমি তোমাদের 3টা নিয়ম শিখালাম, তার মানে আমাদের যেটা শিখতে হবে হায়ার ম্যাথের ক্ষেত্রে বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল, তার জন্য এইটা। এখন যদি বলে কেউ স্যার যদি চতুর্ভুজ হয়, যদি হয় স্যার চতুর্ভুজ, মনে করো একটা চতুর্ভুজ, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। উনি এত পপুলার কেন পেয়েছিলেন? এর প্রধান কারণ ছিল যে সে চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, 11 ভুজ হোক আর 14 ভুজ হোক, যত ভুজই হোক না কেন, যদি বিন্দুগুলো আমি জানি তাহলে ঘুরে 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 যেখান থেকে শুরু করেছিলাম আবার তার কাছে যদি আমি আসি আর এই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে আমার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, অষ্টমভুজ, ষোড়শভুজ, যে কোনো ভুজ হতে পারে, 40 ভুজেরও কেউ হতে পারে। তুমি মোটামুটি এ থেকে যাত্রা শুরু করলে, এ থেকে গেলে বির কাছে, বি থেকে তোমার সির কাছে, সি থেকে ডির কাছে, আবার ডি থেকে আবার এর কাছে, মানে ঠিক এই একই বেসিক দিয়ে যদি তুমি এর কাছ থেকে এর কাছে যে এইভাবে প্রথমে এই বরাবর গুণ করে করে যোগ, আর এই বরাবর গুণ করে করে হচ্ছে নিচে থেকে গুণ করে করে হচ্ছে বিয়োগ, যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার সকল ক্ষেত্রফল বের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি যেটা তোমাদেরকে শিখালাম, আমরা 11.2 অঙ্ক করার জন্য যে বেসিক দরকার সেটা আমাদের ক্লিয়ার।